গোল্ডেন হর্নের দক্ষিণ তীরে এর দ্বিতীয় ব্রিজের একটু পশ্চিমে বিশাল জায়গা জুড়ে তুর্কি জনগণের অতি প্রিয় আইয়ুব সুলতান কমপ্লেক্স। বিশাল মসজিদ, প্রশস্ত সুন্দর কবরগাহ, মুসাফিরদের জন্য সরাইখানা এবং বৃহৎ একটি মার্কেট নিয়ে এই কমপ্লেক্সে প্রবেশ করে আইয়ুব সুলতান মসজিদ এর সুউচ্চ মিনার এবং আইয়ুব সুলতান কবরগাহের গম্বুজ নজরে পড়তে একটা আবেগ এসে আহমদ মুসাকে ঘিরে ধরল। তুর্কিদের অতি প্রিয় আইয়ুব সুলতান আসলে ইতিহাসের হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অতি প্রিয় সাহাবা ছিলেন তিনি সেই ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম প্রবেশের পর বসবাস করেছেন। এই সৌভাগ্য লাভের জন্যে মদিনার সবাই লালায়িত ছিল, কিন্তু উটে সাওয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার উট নিজ ইচ্ছায় যার বাড়িতে গিয়ে বসে পড়বে তিনি সে বাড়িরই আতিথ্য গ্রহণ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট স্বেচ্ছায় তার বাড়িতে বসাতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার তাদের হৃদয়ের সব আবেগ উজাড় করে পরম অতিথিকে গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পরম সৌভাগ্যবান মদিনার সে আবু আইয়ুব আনসারী আইয়ুব সুলতান নাম নিয়ে ঘুমিয়ে আছেন ইস্তাম্বুল নগরীর এখানে। তুর্কিরা বলে যারা দুনিয়ার সুলতান তথা বাদশাহ তাদের নামের আগে সুলতান বসে, কিন্তু আবু আইয়ুব আনসারী তাদের হৃদয়ের সুলতান বলে তার নামের পরে তারা সুলতান বসিয়েছেন। আহমদ মুসা আহমদ আবদুল্লাহকে কোলে নিয়ে স্ত্রী জোসেফাইনের হাত ধরে এগোচ্ছিল আইয়ুব সুলতান মসজিদের দিকে। আহমদ মুসা বলল, হাজারো মসজিদের মিনার শোভিত ইস্তাম্বুলের দৃশ্য চোখে পড়লে ইস্তাম্বুলে এলে কোন কথা তোমার প্রথম মনে পড়ে বলো তো? এই সেই ইস্তাম্বুল যা একদিন রোমানদের রাজধানী ছিল, যেখানে বসে তারা এশিয়া শাসন করেছে। এই সেই ইস্তাম্বুল যেখানে বসে মুসলমানরা ইউরোপ শাসন করেছে, এবং ৩,০০০ বছরের এই সেই ইস্তাম্বুল যা এখন মুসলমানদের সাথে আছে, যদিও মুসলমানরা তাদের বহু গৌরবের বহু কিছু হারিয়ে দিয়েছে, বলল জোসেফাইন। আবেগ জড়িত তার কণ্ঠ। তোমার কি মনে পড়ে এই কথাই না? কথা শেষ করে আবার প্রশ্ন করল আহমদ মুসাকে। আহমদ মুসার মুখ গম্ভীর, আবেগে তা ভারী হয়ে উঠেছে। বলল, না, আমি অন্য কথা ভাবি। আমি ভাবি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা। ইস্তাম্বুলের সব কিছু ছাপিয়ে তার নামটাই আমি সবার উপরে জ্বলজ্বল করে উঠতে দেখি। মুসলিম ইস্তাম্বুল নগরীর জনক বিজয়ী সুলতান দ্বিতীয় মুহাম্মদ ফাতিহ, কিন্তু এই নগরীর প্রকৃত জনক আবু আইয়ুব আল আনসারী। সুলতান দ্বিতীয় মুহাম্মদ 1454 খ্রিস্টাব্দে ইস্তাম্বুল জয় করেন, কিন্তু 750 বছর আগে বিজয়ের বীজ বপন করে যান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ইস্তাম্বুল বিজয়ের 750 বছর আগে তার শেষ ইচ্ছায় এ নগরীতে প্রবেশের প্রধান সড়কের উপর অন্ধকারে তাকে দাফন করা হয়। তিনি বলেছিলেন তার কবরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে মুসলিম বাহিনী ইস্তাম্বুল জয় করবে। তার এই ইচ্ছার 750 বছর পর এটাই হয়েছিল। আহমদ মুসার কথা শেষ না হতে দাঁড়িয়ে গেল ডোনা। আহমদ মুসার হাত টেনে ধরল। ডোনা জোসেফাইনের চোখে মুখে রাজ্যের কৌতূহল। দাঁড়িয়ে গেল আহমদ মুসাও। জোসেফাইন বলল, তুমি যে বিস্ময়কর ঘটনার কথা বলছো তা তো আমি জানি না, কোথাও পড়িনি। আমি হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েছি, তাতে তিনি যুদ্ধে গিয়ে ইস্তাম্বুলে ইন্তেকাল করেন। এর বেশি কিছু লেখা নেই। বলো তুমি, মহান সাহাবীর কাহিনীটা আমি শুনতে চাই, তার পবিত্র কবরগাহের সামনে দাঁড়িয়েই শুনতে চাই। থামল জোসেফাইন, তার কণ্ঠ আবেগ আপ্লুত। বলছি, বড় কোনো কাহিনী নয় জোসেফাইন। 7ম শতাব্দীর তখন শেষ। খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু
এর শাসনকাল। তার ছেলে ইয়াজিদ সেনাপতি। রোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল তখন কনস্ট্যান্টিনোপল। বিজয়ের জন্য ইয়াজিদের নেতৃত্বে এক সৈন্যবাহিনী পাঠানো হয়। সে বাহিনীতে সামিল ছিলেন ৮৬ বছর বয়স্ক আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘ ১ বছর অবরোধ করে রেখেও ইস্তাম্বুল জয়ে ব্যর্থ হয় মুসলিম বাহিনী। এ সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু আসন্ন হয়ে ওঠে তার। শুনে বাহিনীর সেনাধ্যক্ষ ইয়াজিদ ছুটে গেলেন বুজুর্গ সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর শয্যাপাশে। পরম শ্রদ্ধাভরে তার কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইলেন। বললেন, বলুন চাচাজান, আপনি কি চান? খলিফার সাথে আলাপ করে ইনশাআল্লাহ তার ব্যবস্থা করব। আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, বলে লাভ কি? যা চায় তা দিতে পারবে না। ইয়াজিদ বুজুর্গ সাহাবীর শেষ ইচ্ছা জানার জন্যে নাছোড়বান্দা। বললেন, বলুন মেহেরবানি করে, আমি আপ্রাণ চেষ্টা করব। মুমূর্ষ মুজাহিদ বুজুর্গ সাহাবী আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, আমি চাই আমার মৃত্যুর পর আগামীকাল কনস্ট্যান্টিনোপলের প্রবেশ পথের উপর আমাকে কবর দিয়ে আসবে। শেষ ইচ্ছা শুনে হতবাক ইয়াজিদ জানতে চাইলেন, তার এই শেষ ইচ্ছার কারণ কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু জানালেন, কনস্ট্যান্টিনোপলের বিজয় একদিন আসবেই। আমি চাই সে বিজয়ের দিনে বিজয়ী মুসলিম সৈনিকরা যেন আমার কবরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে রোমান রাজধানীতে প্রবেশ করে। তার মৃত্যুর পর ইয়াজিদ রোমক সেনাপতিকে অনুরোধ করে রোমক সৈন্যের বুদ্ধের ওপারে ইস্তাম্বুলে প্রবেশকারী সড়কের ওপর তাকে দাফন করেন। এই ঘটনার ৭৫০ বছর পর এই সড়কের ওপর দিয়েই উসমানীয় খলিফা মুহাম্মদ আল ফাতির বিজয়ী বাহিনী ইস্তাম্বুলে প্রবেশ করেছিল। থামল আহমদ মুসা। জোসেফাইন আবেগ উচ্ছ্বসিত চোখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল আহমদ মুসার দিকে। আহমদ মুসা থামলে জোসেফাইনের চোখ ধীরে ধীরে সরে গেল আইয়ুব সুলতান মসজিদের উপর। সেখান থেকে ঘুরে গিয়ে নিবদ্ধ হল আইয়ুব সুলতান কবরগাহের উপর। তারপর দুচোখ তার আবার ফিরে এসে নিবদ্ধ হল আহমদ মুসার উপর। বলল, অপরূপ কাহিনী মহান বুজুর্গ মুজাহিদ সাহাবীকে জীবন্ত করে তুলেছে। যেন দেখতে পাচ্ছি দুপক্ষের সারি সারি সৈন্য, সেই সড়ক, সেই কবরে মহান মুজাহিদ সাহাবীকেও। তুমি সত্যিই বলেছ। ইস্তাম্বুলের সব দৃশ্য ছাপিয়ে এই দৃশ্যটাই বড় হয়ে উঠেছে। মনে হচ্ছে ১৪৫৪ খ্রিস্টাব্দে সুলতান মুহাম্মদ আল ফাতির বিজয়ী বাহিনী ইস্তাম্বুলে প্রবেশ করেছে সে মহান মুজাহিদের ডাকে, তার পরিচালনায়। তুর্কিরা ঠিক নাম দিয়েছে তাকে আইয়ুব সুলতান। ইস্তাম্বুলের চিরন্তন সুলতান তিনি। আবেগে কাঁপছে জোসেফাইনের কণ্ঠ। অশ্রু গড়িয়ে পড়ছে তার দুচোখের দুকোণ থেকে। আহমদ মুসা একটা রুমাল জোসেফাইনের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিক, তিনি ইস্তাম্বুলের চিরন্তন সুলতান। হৃদয়ের সুলতান তো মৃত্যুর ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ। জোসেফাইন রুমাল দিয়ে চোখ মুছে বলল, চলো। পাশাপাশি হাঁটতে শুরু করল আবার। আইয়ুব সুলতান মসজিদে তারা দুরাকাত করে নফল নামাজ পড়ল। কিছু সময় কাটল তাসবিহ, পাঠ, ধ্যানমগ্নতায়। জোসেফাইন নামাজ পড়ছিল মেয়েদের পাশে, আর আহমদ মুসা পুরুষদের এলাকায়। আহমদ মুসা মসজিদ থেকে বেরিয়ে এসে দেখল জোসেফাইন আগেই বেরিয়ে এসেছে। দাঁড়িয়ে আছে আহমদ আবদুল্লাহকে নিয়ে। আহমদ মুসা ওদের কাছে গেল। আহমদ আবদুল্লার হাতে ছোট্ট দামি একটা ইলেকট্রনিক্স খেলনা এবং চাইল্ড গ্রেড দামি একটা চকোলেটের প্যাকেট দেখে আহমদ মুসা বলল, এ সময় এসব তার হাতে কোথেকে এলো জোসেফাইন? জোসেফাইন বলল, আমার এক আমেরিকান বান্ধবী এগুলো দিল একে। এই তো এইমাত্র চলে গেল, আমরা একসাথে নামাজ পড়লাম। তুমি আসবে জানতো সে? কি করে সে উপহারগুলো নিয়ে এলো? বলল আহমদ মুসা। প্রায়ই সে এখানে আসে এই সময়। আমিও এ সময়ে আসি, দেখা হয়, একসাথে নামাজ পড়ি, মহান বুজুর্গের কবর জিয়ারত করি। জানো, আহমদ আবদুল্লার জন্য সে পাগল, সাংঘাতিক ভালোবাসে। আহমদ আবদুল্লাও তাকে পেলে আমাকে ভুলে যায়। তোমার বান্ধবী শ্বেতাঙ্গ আমেরিকান না কোনো মাইগ্রেটেড আমেরিকান? একেবারে খাস শ্বেতাঙ্গ, কিন্তু শ্বেতাঙ্গ কোনো কালচার তার মধ্যে নেই। ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান, গভীর আগ্রহ আমার খুব ভালো লাগে। তোমার সাথে আজ তাকে পরিচয় করাতে চাইলাম। তিনি বললেন কি জানো? বললেন,
অপ্রয়োজনে অন্য কারো স্বামীর সাথে পরিচয় করা ইসলামী কালচার নয়। বলেই হেসে আবার বলেছেন, মসজিদে ঢোকার সময় তাকে আমি দেখেছি। আপনারা তখন দাঁড়িয়ে কোনো এক গল্পে ডুবেছিলেন। আজ তাকে খুব চঞ্চল দেখলাম। আহমদ আবদুল্লাহকে লম্বা একটা চুমু খেয়ে ছুটে চলে গেল। তোমার বান্ধবী কি করেন, কোথায় থাকেন, কোথায় তার সাথে তোমার পরিচয় হলো? বলল আহমদ মুসা। এখানে বুজুর্গের এই কমপ্লেক্সে তার সাথে আমার প্রথম দেখা। থাকেন বলেছেন তোপকাপিরই কোনো এক সরকারি গেস্ট হাউসে। তোপকাপিতে নাকি অনেক এবং অনেক রকম গেস্ট হাউস আছে। এক মজার ঘটনার মাধ্যমে আমাদের বুজুর্গের মাজারে তার সাথে পরিচয় হয়। আমার সেক্রেটারি লতিফা আরবাকান গেছে অজু করতে, আমি মোনাজাত করছিলাম। এই সুযোগে আহমদ আবদুল্লাহ মাজারের উপাসে চলে গেছে। সেখানে বসে মেয়েটি কোরআন শরীফ পড়ছিল। আহমদ আবদুল্লাহ গিয়ে তার কোলে উঠে বসেছে। মেয়েটি একটা আয়াত পর্যন্ত পড়া শেষ করে কোরআন বন্ধ করে রেখে আহমদ আবদুল্লাহকে বুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে আমাদের খোঁজে এসেছে। ততক্ষণে আমার মোনাজাত হয়ে গেছে। লতিফা আরবাকানু এসে গিয়েছিল। আমরা আহমদ আবদুল্লাহকে খুঁজছিলাম। তাকে দেখে আমরাও তার সাথে এগিয়ে গেলাম। সে হাসতে হাসতে আমাকে লক্ষ্য করে বলল, আপনি নিশ্চয় এর মা? বাচ্চার চেহারায় আপনার এক্সপ্রেশন আছে। নাম কি বাচ্চার? আহমদ আবদুল্লাহ। আমি নাম বলতেই তিনি বললেন, চমৎকার নাম, একটা ছন্দ আছে। কিন্তু আপনার ছেলে তো আমাকে কিছুটা পটিয়েই ফেলেছে। আমি কোরআন শরীফ পড়ছিলাম, সে সোজা গিয়ে আমার কোলে উঠে বসেছে, যেন কত দাবি, কত বছরের চেনা। আমি হেসে বললাম, মায়ের চেহারার সাথে আপনার চেহারার খুব একটা অমিল নেই তো, হয়তো মাই মনে করে বসেছে। সে বলল, আমার কিন্তু খুব ভালো লাগছে, বাচ্চারা আমার খুব প্রিয়। দেখুন, সে তার ভুল বুঝতে পেরেছে। উসখুস করছে আপনার কোলে যাবার জন্যে, কিন্তু ছাড়তে ইচ্ছে করছে না। আমি আর একটু নিয়ে থাকি বলে বাচ্চার দুগালে দুবার চুমু খেল। আবদুল্লাহরও দেখলাম আমার কাছে আসার চেষ্টা বন্ধ হয়ে গেছে। মেয়েটির দিকে সে একবার চেয়ে তার বুকে মুখ গুজল। মেয়েটি তাকে জড়িয়ে ধরে খুশিতে যেন আত্মহারা হয়ে গেল। তারপর থেকে আহমদ আবদুল্লাহর সাথে তার মহা খাতির। সেও প্রায় এখানে আসে, খুব ভক্ত মহান বুজুর্গের। তোমার আজকের কাহিনী শুনলে সে তো আরো পাগল হয়ে যাবে, বলল জোসেফাইন। নাম কি তোমার বান্ধবীর? আমেরিকার কোথায় থাকেন? জিজ্ঞেস করল আহমদ মুসা। জিভ কেটে মুহূর্তের জন্য চোখ বুঝল ডোনা জোসেফাইন। তারপর হেসে উঠল, বলল, কি উত্তর দেব? সত্যি নাম জিজ্ঞেস করার মতো মনেই হয়নি। দোষ আমার একার নয়, উনিও আমার নাম জিজ্ঞেসই করেননি। উনি জিজ্ঞেস করলে আমার মনে হতো। সরি। হাসল আহমদ মুসাও, বলল, অবাক হওয়ার মতো কথা শোনালে। দুজনের ক্ষেত্রে একই কাণ্ড ঘটল কি করে? এর কারণ আমি মনে করি আমরা এত দ্রুত অন্তরঙ্গ হয়ে উঠি যে নাম জিজ্ঞেস করার পর্যায়ে কখন যেন পেছনে পড়ে যায়। আমাদের যখন দেখা হতো, যতক্ষণ আমরা একসঙ্গে থাকতাম, সবটা সময় আহমদ আবদুল্লাহকে নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। নিরিবিলি অন্তরঙ্গ কোনো আলোচনা হয়নি, বলল জোসেফাইন। এমনটাই ঘটেছে জোসেফাইন, কিন্তু এটা মনে থাকার মতো ঘটনা। আজ নাম না জানার একটা সুযোগ চলে গেল। আমার সাথে দেখা হলে নামের প্রশ্ন হয়তো উঠত। যাক, চলো আমরা সামনে এগোই। চলো, একদিন দেখা হলে নিশ্চয় আমি প্রথমেই তার নামটা জেনে নেব, বলল জোসেফাইন। তারা হাঁটতে লাগল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবরগাহের দিকে। বেলা 12টা। আহমদ মুসা অফিস থেকে বেরোল। উদ্দেশ্য আল আলা পাহাড়ের সিনাগগ দিনের বেলায় একটু ভালো করে দেখা। অফিস থেকে বেরোতে দেখল ডক্টর শেখ বাজ অফিসে আসছে। দেখা হতেই বলল, স্যার, এ সময় যে বেরোলেন? আহমদ মুসা এদিক ওদিক তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। সিকিউরিটির লোকটি বেশ একটু দূরে। বলল আহমদ মুসা, আমি আল আলা পাহাড়ের দিকে একটু যাচ্ছি। ডক্টর ইয়াসারদের সাথে দেখা করতে পারি? আচ্ছা শেখ বাজ, আপনি আল আলা পাহাড়ের সিনাগগ সম্পর্কে কিছু জানেন? ওদের কেউ এখানে আসে কি, কিংবা ওদের কারো সাথে আমাদের কারো জানাশোনা? আমি কিছু জানি না, তবে আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যিনি মারা গেলেন তার কাছ থেকে শুনেছি তিনি এবং ওই সিনাগগের যিনি প্রধান রাব্বি ডেভিড ইয়াহুদ বার্লিন বিশ্ববিদ্যালয়ে একসাথে পিএইচডি করেছেন। পিএইচডির পর ডেভিড ইয়াহুদ বার্লিন বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন, আর তিনি দেশে ফেরার পর চাকরি নিয়ে চলে আসেন ইস্তাম্বুলে আমাদের এই ইনস্টিটিউটে। সম্প্রতি
ডেভিড ইয়াহুদ ওই সিনাগগে প্রধান রাব্বির দায়িত্ব নিয়ে এসেছেন, বলল ডক্টর শেখ বাজ। শুনে চোখ কপালে তুলল আহমদ মুসা। বার্লিন বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চ অধ্যাপক সিনাগগের রাব্বি হয়েছেন? অনেকটা স্বগত কণ্ঠে আহমদ মুসা উচ্চারণ করল কথাটি। এর সাথে তার মনে জাগলো অনেক কথা। ডেভিড ইয়াহুদ কি আমাদের এই গবেষণা প্রতিষ্ঠান এবং তার একটা সফল সৃষ্টি উড়ন্ত সকল ধরনের অস্ত্রবিনাশী সোর্ড এর বিরুদ্ধে ষড়যন্ত্রের মিশন নিয়েই এখানে এসেছেন? তিনি কি মূল ব্যক্তি? মনে হয় না, বরং তাকে ব্যবহারের জন্য আনা হয়েছে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর সহপাঠী বলেই ডেভিড ইয়াহুদকে এখানে আনা হয়ে থাকতে পারে, যাতে আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর সাথে পরিচয়ের সূত্র ধরে ইনস্টিটিউটের গবেষণা ও গবেষণাগার প্রবেশ করার সুযোগ তাদের হয়। আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীও তাদের হাতের পুতুল হতে চায়নি বলেই কি তাকে মরতে হয়েছে? এখন তাদের পরিকল্পনাটা কি? কোন পথে এগোচ্ছে তারা? ইত্যাদি নানা প্রশ্ন, নানা কথা আহমদ মুসাকে অস্থির করে তুলেছিল। সে আনমনা হয়ে পড়েছিল কিছুটা সময়। ডক্টর শেখ বাজি আবার বলল, স্যার, কিছু কি ভাবছেন? আহমদ মুসা সম্বিত ফিরে পেল, বলল, না ডক্টর বাজ, তেমন কিছু না। আপনাকে ধন্যবাদ ডক্টর বাজ, একটা ভালো খবর দেওয়ার জন্যে। এই তথ্যটা কি জেনারেল তাহির তারিককে জানিয়েছিলেন? না স্যার, আমার মনে পড়েনি। আপনি প্রশ্ন করার পর মনে পড়েছে আমার। আর একে আমি তেমন গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করিনি, বলল ডক্টর বাজ। হাসল আহমদ মুসা, বলল, দেখুন, আমাকে স্যার স্যার বলবেন না। আমরা এক বিশ্ববিদ্যালয়ে পড়লে বোধহয় সহপাঠী হতাম, ভাই বলতে পারেন। না স্যার, অফিসে এটা হয় না। বাইরে অবশ্যই ভালো, কিন্তু অফিস চলবে অফিসের নিয়মে, বলল ডক্টর বাজ। আবার হাসল আহমদ মুসা, বলল, ঠিক আছে, ডাইরেক্টর ম্যানেজমেন্টের উপযুক্ত কথাই আপনি বলেছেন, ধন্যবাদ। আপনি অফিসে যান, আমি আসছি। সালামু আলাইকুম বলে আহমদ মুসা ঘুরে দাঁড়াল। জেনারেল তাহির তারিক স্যার আসবেন বলেছেন, উনি যোগাযোগ করলে কি বলবো? জিজ্ঞাসা ডক্টর বাজের। বলবেন আমি ডক্টর ইয়াসারদের ওদিকে গেছি। আহমদ মুসা বলল, ইয়েস স্যার, বলে ডক্টর বাজও যাবার জন্য ঘুরে দাঁড়াল। আহমদ মুসা গাড়ির দিকে হাঁটা শুরু করল। ডক্টর ডেভিড ইয়াহুদ সম্পর্কে জেনে খুব খুশি হল আহমদ মুসা। ইঞ্জিনিয়ার বিজ্ঞানী সহ সব মৃত্যু, সব নিখোঁজের কেন্দ্র এই সিনাগগ এবং হতে পারে ওই ডক্টর ডেভিড ইয়াহুদ। এ বিশ্বাস দৃঢ় হল আহমদ মুসার। দিনের বেলা সিনাগগকে একটু ভালো করে দেখা আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে। তার সাথে ডাক্তার ইয়াসারদের কাছ থেকে আরও কিছু জানাও যেতে পারে। গাড়িতে উঠে বসল আহমদ মুসা। গাড়ি চলতে শুরু করল। আহমদ মুসা আল আলা পাহাড়ে পৌঁছে গাড়ি ড্রাইভ করে সিনাগগের রাস্তার সামনে পৌঁছল। সিনাগগটি চারদিক দিয়ে দেয়াল ঘেরা, প্রাচীরের পাশ দিয়ে পাথর বিছানো প্রাইভেট রাস্তা। এগুলো আশপাশের বাড়িতে যাবার পথ। আহমদ মুসা গাড়িতে করে পাথর বিছানো পথে বাড়ির চারদিকটা ঘুরে আসতে চাইল, কিন্তু পারল না। সিনাগগের পেছনটায় খাড়া একটা খাদ, কতটা গভীর বোঝা গেল না। ছোট বড় নানা রকম গাছগাছড়ায় ভর্তি। আহমদ মুসা ফিরে এলো বাড়ির সামনের বড় রাস্তায়। মোটামুটি বাড়ির বাইরেটা দেখা হয়ে গেছে তার। গাড়িতে উঠল, গাড়ি স্টার্ট দিল। কয়েক গজ সামনেই রাস্তার ডান পাশে ডাক্তার ইয়াসারদের বাড়ি। ঘড়ির দিকে তাকিয়ে আহমদ মুসা মনে করল, আজ ডাক্তারদের বাড়ি নাই বা গেলাম। বিপরীত দিক থেকে আরেকটা গাড়ি আসছিল এদিকে। ডাক্তার ইয়াসারের বাড়ির সামনে গিয়ে মুখোমুখি হয়ে গেল দুই গাড়ি। পাশ কাটাবার জন্য আহমদ মুসা গাড়ি বাঁদিকে ঘুরিয়ে নিচ্ছিল, কিন্তু সামনের গাড়িটা থেমে গেল। গাড়িটা থামতেই গাড়ি থেকে বেরিয়ে এলো ডাক্তার ইয়াসার এবং ডাক্তার রাসাত। ওদের দেখে আহমদ মুসাও গাড়ি থামিয়ে দিয়েছে। কি ব্যাপার মিস্টার খালেদ, আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছেন? গাড়ি ঘুরিয়ে নিন। আগে আপনি ঢুকুন আমাদের গেট দিয়ে, পেছনে আমরা, পালাবার কোনো পথ নেই, বলল ডাক্তার রাসাত। আহমদ মুসা ঘড়ির দিকে চাইল। আহমদ মুসা কিছু বলার আগেই ডাক্তার ইয়াসার বলে উঠল, মিস্টার খালেদ খাকান, ঘড়ির দিকে তাকিয়ে কোনো লাভ নেই, যেতে আপনি পারছেন না। অতএব সময় ক্ষেপণে কোনো লাভ নেই জনাব, আসুন। আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে নিল। সাবাতিনিও বাড়িতে সে বেরিয়ে এসেছে।
গাড়ি বারান্দায় নেমে এসে দাঁড়িয়েছে সে। আহমাদ মুসার গাড়ি থামলে তার গাড়ির দরজা খুলে আহমাদ মুসাকে স্বাগত জানিয়ে বলল, ওয়েলকাম, আসুন স্যার। আহমাদ মুসা গাড়ি থেকে নামল। ডাক্তার ইয়াসার এবং ডাক্তার রাসাতও গাড়ি থেকে নেমে পড়েছে। আমাদের গেটে এভাবে ধরা পড়ে যাবেন এমনটা ভাবতেই পারিনি স্যার, তাই না আম্মি? ড্যাডি হাসতে হাসতে বলল সাবাতিনী। ঠিক আছে, স্যারকে কি খাওয়াবে দেখো, আমরা সকলেই তোমার গেস্ট আজ, বলল ডাক্তার ইয়াসার। থ্যাঙ্কস ড্যাডি, মাম্মির রান্না করা খাবার দিয়ে হোস্ট হওয়া কঠিন নয়। ওয়েলকাম সকলকে, আসুন, বলল সাবাতিনী হাসতে হাসতে। সবাই বসল গিয়ে ড্রয়িং রুমে। সাবাতিনী ভেতরে গিয়েছিল। একটু পরে বেরিয়ে এসে বলল, ড্যাডি, মিস্টার ইরগুন ইবান আসছেন। স্যারের সাথে নাকে তাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। সাবাতিনীর অস্বস্তি ও অসন্তুষ্টির ভাব। আহমাদ মুসা তাকিয়েছিল ডাক্তার ইয়াসারের দিকে। সাবাতিনীর কথা শোনার সাথে সাথে ডাক্তার ইয়াসারের মুখের আলো যেন দপ করে নিভে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল। তবে সাবাতিনীর কথার উত্তরে কথা বলতে তার দেরি হলো। একটু সময় নিয়ে সে বলল, তুমি তাকে কি বলেছিলে যে মিস্টার খালেদ খাকান এসেছেন, না তিনি জিজ্ঞেস করেছিলেন? ডাক্তার ইয়াসারের কণ্ঠে কতকটা বিব্রত হওয়ার আমেজ। না ড্যাডি, আমি কিছু বলিনি, উনিও জিজ্ঞেস করেনি। মনে হলো উনি জানতেন, কারণ সোজাসুজি তিনি জানিয়েছেন যে তিনি আসছেন, বলল সাবাতিনী। পরিস্থিতি একটু বেসুরো হয়ে উঠেছিল। এটা কাটিয়ে উঠতে এগিয়ে এলো ডাক্তার রাসাত। বলল, মিস্টার খালেদ খাকান, মিস্টার ইরগুন ইবান আমাদের প্রতিবেশী, এখানকার সিনাগগের একজন সদস্য। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমার মনে হয় তার সাথে পরিচিত হয়ে আপনিও খুশি হবেন। আমারও তাই মনে হয় রাসাত, একজন মেহমান পেয়েছিলাম, দুজন হয়ে গেলাম, এটা আমাদের সৌভাগ্যই। হাসল আহমাদ মুসা, বলল, আকস্মিকতা ভাগ্যের কাজ, মানুষের হাত এর উপর নেই। আমার আসার কথা ছিল না এখানে, কিন্তু এসে গেছি। ইরগুনও সেভাবেই আসছেন, তাকে ওয়েলকাম। ইরগুন ইবানকে মুখে ওয়েলকাম জানালেও আহমাদ মুসার মনে নানা চিন্তার ভিড়। তার বুঝতে বাকি নেই ইরগুন ইবানকে, সে শত্রুপক্ষের একজন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডেভিড ইয়াহুদের তরফ থেকেই সে আসছে। যারা সেদিন তাকে আক্রমণ করেছিল, ইরগুন ইবান তাদের গ্রুপেরই একজন, এ ব্যাপারেও সে নিশ্চিত। কিন্তু সে নিশ্চিত হতে পারছে না সে আসছে কেন। তাকে নিছক দেখার জন্য সে অবশ্যই আসছে না, তাহলে কি জন্য আসছে? এ শত্রুপক্ষ সম্পর্কে আহমাদ মুসারা জেনেছে, তাতে পরিষ্কার এরা আক্রমণের নানা পন্থা ব্যবহার করে। তারা এখানে লোক পাঠাচ্ছে কোনো কৌশল সাথে নিয়ে। বৈঠকখানার দরজায় নক হলো। আহমাদ মুসার চিন্তায় ছেদ নামল। সাবাতিনী ভেতরে চলে গিয়েছিল, সে ছুটে এসে দরজা খুলে দিল। দরজায় একজন লোক দাঁড়িয়ে। খোলা দরজায় সাবাতিনীর মুখোমুখি হতে লোকটি বলল, আমি ইরগুন ইবান, টেলিফোন করেছিলাম। স্বাগত জানানোর মতো কোনো কথা না বলে সাবাতিনী দরজার পাশে সরে দাঁড়িয়ে বলল, আসুন ভেতরে, সবাই আছে। ইরগুন ইবান ভেতরে প্রবেশ করল। ডক্টর ইয়াসার এবং ডক্টর রাসাত উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। ডক্টর রাসাত বলল, আমরা খুশি হয়েছি মিস্টার ইবান আপনি আসায়। আহমাদ মুসাও উঠে দাঁড়িয়েছিল। ডক্টর রাসাতের কথা শেষ হতে আহমাদ মুসা ইরগুন ইবানের দিকে হাত বাড়িয়ে বলল, আমি খালেদ খাকান। ইরগুন ইবান হ্যান্ডশেকের জন্যে আহমাদ মুসার দিকে হাত বাড়িয়ে বলল, খুশি হলাম খালেদ খাকান, আপনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে। বলে মুখ ঘুরিয়ে ডক্টর রাসাতের দিকে চেয়ে বলল, আমি অবশ্য না ডাকাতেই এসে পড়েছি। আপনি প্রতিবেশী, যে কোনো সময় আসতে পারেন, দাওয়াত বা অনুমতির প্রশ্ন এখানে নেই, বলল ডক্টর রাসাত। ইরগুন ইবান হাত টেনে নিয়েছে আহমাদ মুসার হাত থেকে, কিন্তু তার আগেই ইরগুন ইবানের ডান হাতের তর্জনের একটা অস্বাভাবিক সাইজের আংটি আহমাদ মুসার নজরে পড়েছে। আংটির পাথরটা পিরামিড আকৃতির, তবে পিরামিডের উপরের শীর্ষটা সরু নয়, ফ্ল্যাট। সবচেয়ে লক্ষণীয় হল পাথরের নিচের মেটালিক বেইজটা, যেটার উপর নিচের প্রশস্তটা কিছুটা অস্বাভাবিক। এ আংটিটা চোখে পড়তেই তার মনে হলো এই ধরনের আংটি এর আগে কোথায় যেন সে দেখেছে। হঠাৎ তার মনে পড়ল ফিলিপাইনে এক
মেয়ের পাল্লায় এসে পড়েছিল। মেয়েটা ক্লু ক্লাক্স ক্ল্যানের গোয়েন্দা কর্মী ছিল। সে এই ধরনের আংটির পয়জন ও পিন দিয়ে আহমাদ মুসাকে হত্যা করতে দিয়েছিল। চমকে উঠল আহমাদ মুসা। এই আংটি যদি সে আংটির মতোই কিছু হয়ে থাকে, তাহলে ইরগুন ইবান তাকে হত্যার জন্যেই এখানে এসেছে। আমি মিস্টার খালেদ খাকানের পাশে বসি, গল্প বেশি জমবে বলে মিস্টার ইরগুন ইবান আহমাদ মুসার দিকে এগিয়ে এলো। আহমাদ মুসার দুপাশে দুটি সোফা ফাঁকা ছিল। সে এসে আহমাদ মুসার বাম পাশের সোফাটায় বসল। আহমাদ মুসার বাঁ হাত ও দেহের বাম পাশটা ইরগুন ইবানের ডান হাতের আওতায় চলে এলো। মনে মনে হাসল আহমাদ মুসা। গল্প জমে উঠেছে। ইরগুন ইবান হাত নেড়ে কথা বলছে। আহমাদ মুসার বাম হাত সোফার হাতলে। মাঝখানে কথা বলার সময় ইরগুন ইবানের চলন্ত হাত আহমাদ মুসার বাম হাতের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। আহমাদ মুসা গল্পের মধ্যে থাকলেও ইরগুন ইবানের হাতটাকে সে ফলো করছে। কথার মাঝখানে ইরগুন ইবান অকাল্ট সায়েন্স এবং হস্তরেখা বিজ্ঞান নিয়ে কথা তুলল এবং সে বলল জার্মানিতে এই সাবজেক্টের উপর লেখাপড়া করেছে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ডক্টর ইয়াসার প্রথমে হাত বাড়িয়ে দিল তার দিকে, তারপর ডক্টর রাসাতের হাত দেখল সে। হস্তরেখা বিজ্ঞান সম্পর্কে সে কতটা জানে সেটা ভিন্ন কথা, তবে হস্তরেখা সম্পর্কে তার জ্ঞান কিছুটা যে আছে তা বোঝা গেল। বিজ্ঞ হস্তরেখাবিদদের মতো কথা বলা এবং ডক্টর ইয়াসার ও ডক্টর রাসাত দুজনকে চমৎকৃত করে ফেলেছে। চমৎকৃত ডক্টর ইয়াসার বলল, আপনি মুষ্টিযুদ্ধ চর্চা করেছেন, কিন্তু এ চর্চা করতে গেলেন কেন? তিনি মুষ্টিযোদ্ধা। মুষ্টিযুদ্ধ শক্তি ও কৌশল নির্ভর হলেও ভাগ্যেরও একটা দিক আছে। প্রতিপক্ষের হস্তরেখা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা যেতে পারে। বিজয়ের জন্যে এর গুরুত্ব আছে বলে ইরগুন ইবান ফিরল আহমাদ মুসার দিকে। বলল, এবার মিস্টার খালেদ খাকান, আপনার পালা, দেখি আপনার হাত। আহমাদ মুসা হাত বাড়িয়ে দিতে দিতে বলল, কারো ভবিষ্যৎবাণীর উপর আমি বিশ্বাস করি না। অকাল্ট সায়েন্সও এ ধরনের ভবিষ্যৎবাণী। তবে হাতটা আপনাকে দেখতে দিচ্ছি এই কারণে যে আপনাকে আমার হাত দেখার সুযোগ থেকে বঞ্চিত করতে চায় না। ইরগুন ইবান একবার মুখে হাসি টেনে ঠান্ডা চোখে আহমাদ মুসার দিকে তাকিয়ে আহমাদ মুসার হাত দেখার প্রতি মনোযোগ দিল। আহমাদ মুসা লক্ষ্য করল ইরগুন ইবানের তর্জনে সে আংটিটি উল্টে গেছে। এ পর্যন্ত আংটির পাথর দিকটা ছিল আঙ্গুলের পিঠে, সেটা এখন চলে গেছে আঙ্গুলের বিপরীত পাশে। সাবাতিনী ড্রয়িংয়ের দরজায় এসে দাঁড়িয়ে বলল, খাবার টেবিলে সব রেডি ড্যাডি, মাম্মি। বলার পরেই হাত দেখার প্রতি তার নজর পড়ল। বলল, বাহ, এখনও হাত দেখে চলছে নাকি? বলে সে এগিয়ে এসে মায়ের পাশে সোফায় বসল। হঠাৎ আহমাদ মুসার হাত থেকে মুখ তুলল ইরগুন ইবান। তার চোখে মুখে উদ্বেগ। বলল উদ্বেগ ও আতঙ্কের সুরে, মিস্টার খালেদ খাকান, আপনার হাত বলছে আপনি মারা যাচ্ছেন, সেটা এখনই। বলে ইরগুন ইবান আহমাদ মুসার হাত ছেড়ে দিয়ে কিছুটা উঠে ডান হাত দিয়ে আহমাদ মুসার বাম বাহু চেপে ধরল এবং বাম হাত দিয়ে আহমাদ মুসার ডান হাত ধরতে গেল, যেন সে আহমাদ মুসাকে সাহায্য করতে যাচ্ছে, তাকে বাঁচাতে চাচ্ছে আসন্ন মৃত্যুর হাত থেকে। কিন্তু ইরগুন ইবানের বাম হাত আহমাদ মুসার ডান হাত পর্যন্ত পৌঁছার আগে আহমাদ মুসার ডান হাতের একটা প্রচণ্ড ঘুষি আধা আধি উঠে দাঁড়ানো ইরগুন ইবানের বাম কানের পেছনটায় আঘাত আনল। ইরগুন ইবানের ডান হাত খসে গেছে আহমাদ মুসার বাম বাহু থেকে। তার দেহটা ঢলে পড়ে গেল মেঝেতে। আহমাদ মুসা উঠে দাঁড়াল। মেঝেতে পড়ে গিয়ে ইরগুন ইবান কয়েকবার মাথা ঝাঁকিয়ে সেন্সটাকে সক্রিয় করে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল। আহমাদ মুসা ততক্ষণে পকেট থেকে রিভলভার বের করেছে। রিভলভার ইরগুন ইবানের দিকে তাক করে বলল, একটু নড়াচড়া করলে মাথার খুলি উড়িয়ে দেব। বলেছিলেন না যে আমি মারা যাচ্ছি? উল্টো হয়ে গেল ব্যাপারটা। বলে আহমাদ মুসা ডক্টর ইয়াসারকে লক্ষ্য করে বলল, ডক্টর ইয়াসার, আপনি ইরগুন ইবানের ডান হাতের তর্জনে থেকে আংটিটা খুলে নিন। ডক্টর ইয়াসার, ডক্টর রাসাত এবং সাবাতিনী মুহূর্তে ঘটে যাওয়া এই ঘটনায় বিস্ময়ে যেন বোবা হয়ে গেছে। পাথরের মতো বসে আছে তারা। আহমাদ মুসা ডক্টর ইয়াসারকে আহ্বান জানালে নড়ে উঠল সে। তাকালো সে একবার ডক্টর রাসাতের দিকে, একবার আহমাদ মুসার দিকে। কি করবে
কি করবে না বুঝতে পারছে না সে। এদিকে প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ওঠার পর ইরগুন ইবানের চেহারায় একটা মরিয়া ভাব ফুটে উঠেছে। কঠোর কণ্ঠে সে বলল, তোমাকে আমার আচরণের জন্য চরম মূল্য দিতে হবে খালেদ খাকান। আহমদ মুসা হাসল, বলল, তোমরা কি করতে বাকি রেখেছ? সেদিন আলা পার্কে তোমরা আমাকে মারতে চেষ্টা করেছিলে। আজ তোমার আংটির বিষাক্ত পিন আমার শরীরে ঢুকিয়ে আমাকে মারতে চেষ্টা করেছিলে। কি আর মূল্য দিতে হবে আমাকে? দুবার আমাকে মারার চেষ্টা, আবারও চেষ্টা করবে, এই তো। আমি তার জন্য প্রস্তুত আছি, কিন্তু তোমাকে এখন আমাকে হত্যা চেষ্টার অপরাধে ধরে থানায় দেব। কথা শেষ করে আহমদ মুসা না তাকিয়ে ডক্টর ইয়াসারকে উদ্দেশ্য করে বলল, ডক্টর ইয়াসার, আপনি দয়া করে এর ডান হাতের তর্জনী থেকে আংটিটা পাথরে চাপ না পড়ে এমন সাবধানে খুলে নিন। আর ডক্টর রাসাদ, আপনি আপনার বাগান থেকে কোনো গাছের একটা বড় পাতা নিয়ে আসুন। এমনিতে বিস্ময়ে বিমূঢ় ডাক্তার পরিবার। ইরগুন ইবান তারপর খালেদ খাকানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। একটা বিষয় তার পরিষ্কার বুঝল, ইরগুন ইবান রায় সেদিন খালেদ খাকানকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আজ কিভাবে ইরগুন ইবান আহমদ মুসাকে মারার চেষ্টা করেছিল সেটা তারা বুঝল না। আংটির বিষাক্ত পিনের রহস্য তাদের কাছে এখনও পরিষ্কার হয়নি। তবু খালেদ খাকানের আহ্বানে ডক্টর ইয়াসার এবং ডক্টর রাসাদ দুজনেই উঠে দাঁড়াল। ডক্টর ইয়াসার উদ্বেগ ও বিব্রতকর চেহারায় এগোলো ইরগুন ইবানের দিকে, আর ডক্টর রাসাদ গাড়ি বারান্দার ওপাশের টব থেকে একটা বড় পাতা আনার জন্য বেরিয়ে গেল। আংটি খুলে নেওয়ার জন্য ডক্টর ইয়াসার কাছাকাছি হতেই ইরগুন ইবান তার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে তর্জনীর আংটির পাথরের উপর চাপ দিতে গেল। ব্যাপারটা চোখ এড়াল না আহমদ মুসার। সঙ্গে সঙ্গে আহমদ মুসার পিস্তল গর্জন করে উঠল। বুলেট গিয়ে বিদ্ধ হল হাতের কবজির একটু উপরে। চিৎকার করে উঠল ইরগুন ইবান। তার তর্জনী আংটির পাথর স্পর্শ করে সরে এলো আকস্মিকভাবে। গুলি করে আহমদ মুসা বলল, তুমি যেভাবে আছো সেভাবে থাকো, যে হাত যেখানে আছে সেভাবেই থাকবে। তুমি মরতে চেষ্টা করেছিলে, মরতে তোমাকে দেয়া হবে না। গুলির শব্দে চমকে উঠে ডক্টর ইয়াসার পিছিয়ে যায়। সাবাতিনিও চমকে উঠে কাঁপতে শুরু করে। ডক্টর রাসাদ ছুটে এসে ঘরে ঢুকেছে। তার হাতে একটা বড় পাতা এবং চোখে মুখে আতঙ্ক। ঘরে ঢুকে ইরগুনের রক্তাক্ত হাতের দিকে চোখ পড়তে ভীষণভাবে আটকে উঠল সে। সরি আমি এসব ঘটনার জন্যে, বলে উঠল আহমদ মুসা। আসলে তার হাতে ওই সময় গুলি করা ছাড়া তাকে আত্মহত্যা থেকে বাঁচাবার আর কোনো পথ ছিল না। আমি সব বলছি ডক্টর ইয়াসার, আপনি আগে তার হাতের আংটি খুলে নিন। এবার ডক্টর ইয়াসার এগিয়ে গিয়ে ইরগুন ইবানের আহত হাতের তর্জনী থেকে সাবধানে আংটি খুলে নিল। এবার ডক্টর ইয়াসার, আপনি ডক্টর রাসাতের হাতের পাতাটার বোঁটার মূল শিরায় আংটির পাথরের শীর্ষ অংশ চেপে ধরুন মাত্র কয়েক সেকেন্ডের জন্যে, বলল আহমদ মুসা। আচ্ছা, বলে ডক্টর ইয়াসার এগুলো ডক্টর রাসাতের হাতের পাতার দিকে। ডাক্তার পরিবারের সবাই চোখ ভরা উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে পাতার দিকে। ডাক্তার দম্পতি এখন বুঝতে পারছে পাতায় বিষক্রিয়া দেখতে চায় খালেদ খাকান। তারা বিস্ময়ের সাথে দেখল মাত্র ৩-৪ সেকেন্ডের মধ্যে বিরাট তরতাজা পাতাটি কালো রং ধারণ করে একদম চুপসে গেল। এ যেন অত্যন্ত তীব্র ও ভয়ঙ্কর বিষের ফল। তারা তাকালো আহমদ মুসার দিকে। তাদের দৃষ্টিতে ভয়, উদ্বেগ ও বিমূঢ় ভাব। আহমদ মুসা বলল, আমার হাত দেখার নাম করে আগাম মৃত্যুর খবর ঘোষণা করে ডান হাত দিয়ে সে আমার বাহু চেপে ধরেছিল। ওই বিষ আমার দেহে ঢুকিয়ে আমাকে হত্যার জন্যে। আমি মরে গেলে আপনার ধরে নিতেন আমার স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তাকে বাহাবা দিতেন মৃত্যুর আগাম খবর নিখুঁতভাবে বলার জন্যে। মৃত্যুর পাণ্ডুরতা ডাক্তার দম্পতির চেহারায়, আর অপার বিস্ময় নেমেছে সাবাতিনির চোখে মুখে। সে কম্পিত গলায় বলল, আপনি কি করে বুঝলেন যে আংটির পাথরে ওইভাবে বিষাক্ত পিন লুকানো আছে এবং পাথরটি দেহে চেপে ধরলে বিষাক্ত পিনটি দেহে আঘাত করবে? আমরা এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কখনো পড়িনি। এমন বিস্ময়কর সব দৃশ্য চোখে দেখব কোনো দিন ভাবিনি। কিন্তু সাবাতিনির প্রশ্ন আমাদেরও, বলল ডক্টর রাসাত। ওর সাথে হ্যান্ডশেক করার সময় তার তর্জনীর আংটির আকার দেখে আমার সন্দেহ হয়েছিল। দেখুন, আংটির মেটালিক বেজটা অন্যান্য আংটির চেয়ে দ্বিগুণ প্রশস্ত। আরেকটা বিষয় দেখুন,
মেটালিক বেসড আংটির পাথরকে চেপে ধরে নেই, বরং দৃশ্যমানভাবেই আলাদা। এ দুটি কারণে আমি সন্দেহ করি যে আংটিটি একটা মারণাস্ত্র। আংটির পাথর স্প্রিংয়ের উপর বসানো আছে, আর স্প্রিং থেকে একটা বিষাক্ত পিন সেট করা পাথরের ভেতর দিয়ে। চাপে পাথরটি বসে গেলেই পাথর থেকে পিনটি বেরিয়ে আসবে এবং চাপ দেয়া বস্তুকে আঘাত করবে, আহমাদ মুসা বলল। অপর বিষয় ডাক্তার পরিবারের সকলের চোখে মুখে। ডাক্তার রাশাতে আবার বলে উঠল, আমরাও আংটিটা দেখেছি, কিন্তু কই সন্দেহ তো হয়নি। আংটির কোনো অস্বাভাবিকতা আমাদের নজরে পড়েনি। এর অর্থ আমরা অনুসন্ধিৎসু দৃষ্টিতে ওটা দেখিনি, কিন্তু আপনি দেখেছেন। কিন্তু কেন? আহমাদ মুসা গম্ভীর হল। অন্য সব চেপে গিয়ে সাদামাটা ব্যাখ্যা হিসেবে বলল, গায়ে পড়ে দাওয়াত নেয়া, বিনা কারণে আমার সাথে পরিচিত হবার তার আগ্রহে তার প্রতি আমার সন্দেহ হয়। তাছাড়া সেদিন আমার উপর আক্রমণ হওয়ার পর আমি সতর্ক ছিলাম যে সেদিন ব্যর্থ হলেও তারা অন্য কোনো কৌশলে আমার উপর আবার আক্রমণ চালাতে চেষ্টা করবে। এই কারণে লোকটার উপরে সন্দেহ হয় আমি তার সব কিছুই অনুসন্ধিৎসার দৃষ্টিতে দেখেছি। আহমাদ মুসার কথার মাঝখানে চিৎকার করে বলে উঠল সাবাতিনি, স্যার, মিস্টার ইবান তার গলার ক্রস কামড়ে ধরে পড়ে আছে দেখুন। আহমাদ মুসা কয়েক মুহূর্তের জন্য ইরগুন ইবানের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে তাকিয়েছিল ডাক্তার দম্পতির দিকে। এরই সুযোগ ইরগুন ইবান গ্রহণ করেছে। আহমাদ মুসা মুখ ফিরিয়ে দ্রুত ইরগুন ইবানের দিকে এগোল। মুখ থেকে চেন ধরে টেনে বের করল যিশুর মূর্তি সম্বলিত ক্রসটি। কিন্তু ইরগুন ইবানের দেহ ততক্ষণে নেতিয়ে পড়ে গেছে মেঝের উপর। নাড়ি চোখ পরীক্ষা করে দেখল সে আর ইহজগতে নেই। হতাশভাবে আহমাদ মুসা ফিরল ডাক্তার দম্পতির দিকে, বলল, ধরা পড়ার চেয়ে সে মৃত্যুকেই পছন্দ করেছে। আমি জীবিত রাখতে চেয়েছিলাম, পারলাম না বলে আহমাদ মুসা পাশের সোফায় ধপ করে বসে পড়ল। ভেতর থেকে মন তার চিৎকার করে উঠল, অদৃশ্য শত্রুদের খুব ভেতরের একজনকে একেবারে হাতের মুঠোয় পেয়েও হাতে রাখা গেল না। এদের পরিচয় জানার জন্যে খুব দরকার ছিল একে। ভেতরের এই অস্বস্তিকে চাপা দিয়ে আহমাদ মুসা বলল, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। এ তো অস্বাভাবিক মৃত্যু, এখন কি করা যাবে? পুলিশ তো ঝামেলা করবে, বলল ডাক্তার ইয়াসার। আমার এখন সত্যি ভয় করছে, বলল ডাক্তার রাসাত। আমি এসে সত্যি আপনাদের মহা ঝামেলায় ফেললাম, কিন্তু পুলিশের ভয় আপনাদের করতে হবে না। সরি, ঝামেলার কথা বলছি না। তাছাড়া আমরাই তো আপনাকে ডেকেছিলাম। আমরা বলছি এই উদ্বেগজনক পরিস্থিতির কথা, বলল ডাক্তার রাসাত। আহমাদ মুসা তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে মোবাইল করে কোথাও টেলিফোন করল। ওপারের সংযোগ পেয়ে গেলে সে সালাম দিয়ে বলে উঠল, মিস্টার তাহিদ তারিক, আমি আলা পাহাড়ে ডাক্তার ইয়াসার দম্পতির বাসায়, দাওয়াত ছিল। বাইরের একজন লোক এসেছিল, সব পরে বলবো। আমি আক্রান্ত হয়েছিলাম, লোকটি ধরা পড়ার পর আত্মহত্যা করেছে। এখন একে সরিয়ে ফেলা দরকার, তার ব্যাপারে অনুসন্ধানও হওয়া উচিত। ওপারের কথা শুনে মোবাইল অফ করে ডাক্তার ইয়াসারদের লক্ষ্য করে বলল, এক্ষুনি পুলিশ এসে লাশ নিয়ে যাবে, আমি বাদী হয়ে কেস করব। আপনাদের কোনো ঝামেলা হবে না। কালকে পত্রিকায় একটা নিউজ প্রকাশ হবে যে আপনার বাড়িতে দাওয়াতে আমি এসেছিলাম, সেও উপস্থিত দাওয়াতে হাজির হয়েছিল। সে আমাকে হত্যার জন্য আক্রমণ করে। এখন ইরগুন ইবানের ব্যাপারে পুলিশি তদন্ত চলছে। ধন্যবাদ। ইরগুন ইবানের লোকরা ঝামেলা করে কিনা সেটা একটা ভাবনার বিষয়, বলল ডাক্তার ইয়াসার। তারা আপনাদের ঝামেলায় ফেলবে না, বরং তারা চেষ্টা করবে ইরগুন ইবানের কোনো পরিচয় পুলিশকে যেন না বলেন। আপনারা ওদের জানিয়ে দেবেন পুলিশকে ইরগুন ইবানের পরিচয় আপনারা দেননি। পুলিশকে বলবেন সে আপনাদের একজন পেশেন্ট, কিন্তু যে ঠিকানায় সে পেশেন্ট হয়েছে পুলিশ অনুসন্ধান করে সেটাকে ভুয়া পাবে। আহমাদ মুসা বলল। দুঃখের মধ্যে হেসে উঠল ডাক্তার ইয়াসার এবং ডাক্তার রাসাত দুজনেই। বলল, ধন্যবাদ, মনে হচ্ছে সমাধান আমরা পেয়ে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের একটা গাড়ি এসে পৌঁছল। গাড়ি থেকে নামলো সাদা পোশাকধারী 4-5 জন পুলিশ। গাড়ির শব্দ শুনে বাইরে বেরিয়ে গিয়েছিল ডাক্তার ইয়াসার ও রাসাত। গাড়ি থেকে পুলিশদের একজন জিজ্ঞেস করল ডাক্তার ইয়াসারকে লক্ষ্য করে, আপনি নিশ্চয় ডাক্তার ইয়াসার? আমাদের ঘরটায় নিয়ে চলুন। ডাক্তার ইয়াসার এবং ডাক্তার রাসাত পুলিশদের নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। দুজন পুলিশ পেছনে পেছনে একটা স্ট্রেচার নিয়ে প্রবেশ করছে। পুলিশদের একজন একটা সুরথাল রিপোর্ট তৈরি করল। অবস্থার কয়েকটা ফটোও তুলল পুলিশরা। তারপর
একজন নির্দেশ দিল লাশটা গাড়িতে নিতে। দুজন পুলিশ স্ট্রেচারে করে লাশ নিয়ে বেরিয়ে গেল। তাদের সাথে বেরিয়ে গেল আরও দুজন। অবশিষ্ট একজন বেরিয়ে যাবার আগে আহমাদ মুসার দিকে চেয়ে বলল, স্যার, আপনি বাসায় ফিরলে কাউকে আমাদের রিং দিতে বলবেন, আমরা স্টেটমেন্টটায় স্বাক্ষর করিয়ে নেব। বলে বেরিয়ে গেল পুলিশ অফিসারটি। পুলিশ অফিসারটি বেরিয়ে যেতে আহমাদ মুসা বলল, ডক্টর ইয়াসার, ডক্টর রাসাত, যা ঘটেছিল এখন আপনারা সব কিছু ভুলে যান। কোনো পক্ষ কোনো অসুবিধা করলে আমাকে জানাবেন। ধন্যবাদ, বলল ডাক্তার ইয়াসার। স্যার, কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই, বলল সাবাতিনি। কিছু মনে করার প্রশ্ন কেন? আহমাদ মুসা বলল। সাংঘাতিক যা ঘটে গেল, অবস্থার ওলটপালট যেভাবে হলো, আমি বলতে সাহস পাচ্ছি না বিষয়টাকে আপনি কিভাবে নেবেন এই ভেবে, বলল সাবাতিনি। আমি তো বলেছি যা কিছু ঘটেছে তা এখন একেবারেই ভুলে যেতে হবে, আহমাদ মুসা বলল। ধন্যবাদ। তাহলে আমি যে হোস্ট ছিলাম সে কথা স্মরণ করিয়ে দিয়ে জানাচ্ছি, খাবার টেবিল তৈরি হয়ে আছে, বলল সাবাতিনি দ্বিধা জড়িত কণ্ঠে। আহমাদ মুসা হাসল, বলল, ঠিক সাবাতিনি, ঠিক। এ সময় এই ধরনের প্রস্তাব বেসুরো হবারই কথা, কিন্তু তুমি খাবার এ আমন্ত্রণ এখন না জানালেও নিজ থেকে আমি খেতে চাইতাম, কারণ আমি চলে গেলে আগামী অন্তত কয়েক ঘন্টা খাবার টেবিলের দিকে কেউ যাবে না। আমি তোমাদের সকলের সাথে খেয়ে বাড়িটাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে বাসায় ফিরতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি সাইকোলজিস্টও ঠিক বলেছেন। অন্তত আজ আমরা কেউ খাবার টেবিলে যেতে পারতাম না। আবেগজড়িত ভারী কণ্ঠ ডক্টর রাসাতের। কথা শেষ করে একটু থেমে আবার বলে উঠল, চলুন আমরা একটু ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাই, এর মধ্যে কাজের লোকরা ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফেলবে। কথা শেষ করে সাবাতিনিকে ডক্টর রাসাত বলল, সাবাতিনি, তোমার বাতটা খালেদকে দেখিয়ে দাও, আর তুমি বেসিনে মুখ ধুয়ে নিয়ে খাবার টেবিল ঠিকঠাক করে নাও। সবাই গিয়ে বসলো খাবার টেবিলে। সাবাতিনি হোস্টের মতো খাবার গোটা সময় তত্ত্বাবধান কাজটা করল এবং খেল। তার মা ডক্টর রাসাত খাবার সময় আলোচনা শুরু করেছিল ঘটনা সম্পর্কে, কিন্তু সাবাতিনি বাধা দিয়ে থামিয়ে দিয়েছে। বলেছে, কথা শুরু হলে কথায় চলবে, খাওয়া হবে না। আমি খাওয়া নষ্ট করতে দেব না, খাওয়া শেষ হলে আমি নিজে কথা শুরু করে দেব। সত্যি খাওয়া শেষ হলে সকলকে চা পরিবেশন করে নিজে তার চায়ে চুমুক দিয়ে সাবাতিনি আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, স্যার, আপনার পুরো পরিচয় আপনি দেননি। আপনার যে পরিচয় একটি গবেষণা ইনস্টিটিউটের আকস্মিক পরিচালক, তার সাথে প্রকৃত অবস্থার কোনো মিল পাওয়া যাচ্ছে না। আপনার টেলিফোনের 5 মিনিটের মধ্যে পুলিশ এসে যায়, তারা এসে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া লাশ নিয়ে যায়, আপনাকে স্যার বলে সম্বোধন করে, পুলিশরা স্টেটমেন্ট স্বাক্ষর করার জন্যে আপনার বাসায় যেতে চায়। এসবের কোনোটাই আপনার কথিত পরিচয়ের সাথে মেলে না। বরং এসব থেকে মনে হয় আপনি পুলিশ কিংবা সরকারের বড় কোনো কর্তা, না তার চেয়ে আরও বড় কিছু। আহমাদ মুসা শেষ চুমুক দিয়ে কাপটা রেখে হেসে বলল, সাবিতিনি খুব বুদ্ধিমতী বয়সের তুলনায়, বলে থামল আহমাদ মুসা। তার মুখ থেকে হাসির রেশ কেটে গিয়ে সেখানে ফুটে উঠল জমাট এক গাম্ভীর্য। বলল, তুমি ঠিকই ধরেছ সাবাতিনি, তবে আমি পুলিশ কিংবা সরকারের কেউ নই, এর বেশি আমার সম্পর্কে আর কিছু বলবো না। প্রসঙ্গটা না বলা অবস্থায় থাক কোনো এক ভবিষ্যতের জন্যে। উঠে দাঁড়ালো আহমাদ মুসা, বলল, আতিথেয়তার জন্য ধন্যবাদ এবং যা কিছু অপ্রীতিকর ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, বলল সাবাতিনি। সবার কাছ থেকে বিদায় নিয়ে আহমাদ মুসা সাবাতিনিকে বলল, কষ্ট করার দরকার কি, এখন তো একটু রেস্ট নেবে। আসল কথা হলো আমাদের রাস্তার মাথায় মার্কেটটায় আমি যাব, বলল সাবাতিনি। সবাইকে গুড ইভিনিং জানিয়ে সাবাতিনিকে আসতে বলে বেরিয়ে এলো আহমাদ মুসা। সাবাতিনিও বেরিয়ে এলো আহমাদ মুসার পিছু পিছু। আহমাদ মুসা গাড়ির ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দিল। সাবাতিনি তার পাশের সিটে উঠে বসেছে। গম্ভীর হয়ে উঠেছে তার মুখ। আহমাদ মুসার দিকে একবার তাকিয়ে বলল, আমার মার্কেটে যাবার কথা মিথ্যা স্যার, দুঃখিত, আমি মিথ্যা বলেছি, বলে থামল সাবাতিনি। আহমাদ মুসা বিস্মিত হয়ে সাবাতিনির দিকে চাইল। তার মুখ দেখে বুঝল তার কথা শেষ হয়নি। বলল, আহমাদ মুসা, থামলে কেন, বলো। স্যার, আমি কয়েকটা কথা বলতে চাই। আমার মনে হচ্ছে আমার ড্যাডি মাম্মি বিপদে পড়েছে। আপনি যতটা সহজভাবে বলছেন ঘটনাটা মিটে যাবে তা বোধহয় হবে না। থামল সাবাতিনি, তার চোখে মুখে ভয়ের চিহ্ন। কেন হবে না?
বলো, প্রশ্ন করল আহমদ মুসা সাবাতিনিকে। স্যার, ইরগুন ইবান আসার মধ্যে কাহিনী আছে। ড্যাডি মাম্মি সম্ভবত ভয়ে সেটা প্রকাশ করেননি, বলল সাবাতিনি। আহমদ মুসার উৎসুক বেড়ে গেল। প্রশ্ন করল সাবাতিনিকে, কাহিনীটা কি?